হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য বং দেভ চ্যানেল। তো নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও। আর এই ভিডিওটা শুরু করার আগে যেটা সবসময় বলি সেটা আবার বলবো, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, সেটা প্রেস করে দিন এবং তার পাশে যে বেল আইকনটা আছে সেটাও অবশ্যই প্রেস করে দেবেন, নাহলে আমাদের রেগুলার আপডেটস কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি। তো কালকে তো এটিকে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স ম্যাচ ছিল, আশা করি সবাই দেখেছেন ম্যাচটা। তাও একটু শর্টে একটু ডিসকাশন করব, সেটা হচ্ছে যে কালকে এটিকে মোহনবাগান দারুণ না খেলেও পয়েন্টটা তুলে নিয়েছে, ইম্পর্টেন্ট 3টে পয়েন্ট তুলে নিয়েছে এবং ডার্বির আগে এটা তাদের বাড়তি কনফিডেন্স দেবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তবে কালকে এটিকে মোহনবাগানের যে জায়গাগুলো সলিড দেখিয়েছে তাদের মধ্যে একটা পজিশন অবশ্যই গোলরক্ষক পজিশন। অরিন্দম ভট্টাচার্য তিনি নির্দ্বিধায় এটা বলা যায় যে তিনি দলকে নির্ভরতা দিচ্ছেন গোলরক্ষক পজিশনে। আর এছাড়া অ্যান্টোনিও লোপেজ হাবাস তার ডিফেন্সটাকে চমৎকার সাজাচ্ছেন। একদিকে তিনজন ডিফেন্ডারে কালকে খেলেছেন, প্রীতম কোটাল, সন্দেশ জিঙ্গান এবং তিরি। তবে ডিফেন্সের সামনে আবার দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আছে, কার্ল ম্যাথিউজ এবং প্রণয় হালদার। এবার ব্যাপারটা হচ্ছে এই কার্ল ম্যাথিউজ এবং প্রণয় হালদার যেরকম ভালো ট্যাকেল করেন সেরকম ভালো এদের ক্লিয়ারেন্স এবং এনাদের ইন্টারসেপশনটাও যথেষ্ট ভালো। তো কালকে কেরালা ব্লাস্টার্স প্রায় কোনো ওপেনিং পায়নি বলতে গেলে, এবং গ্যারি হুপারকে কার্যত বোতলবন্দি যেটা বলে সেই বোতলবন্দি করে রেখেছিল এটিকে মোহনবাগান ডিফেন্স। কালকে সাহাল আব্দুল সামাদের উপর যে এক্সপেকটেশনটা ছিল সেটা তো তিনি ফুলফিল কিছুটা করতে পারেননি। নংডম্বা নাওরেমকেও অতটা কার্যকরী কালকে মনে হয়নি। তবে কালকে যেটা শোনা গেছিল যে রাহুল কেপির চোট আছে, ম্যাচের আগে এটা শোনা গেছিল যে কেরালা ব্লাস্টার্সে রাহুল কেপির চোট আছে। তো রাহুল কেপি থাকলে হয়তো উইং প্লেটা বেটার হতো আমার ধারণা অন্তত, যেখানে সত্যসেন সিং বা নংডম্বা নাওরেম সেভাবে কালকে উইং প্লে কিন্তু করতে পারেননি। আর থার্ড ম্যান মুভ কালকে প্র্যাকটিক্যালি হয়নি। মাঝমাঠ থেকে সাপ্লাইয়ের একটা অভাব আমার মনে হয়েছে কালকে যে কেরালা ব্লাস্টার্সের ছিল। সার্জিও সিদনচা যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ অতটা চোখে পড়েননি, আর পরে ফ্যাকুন্ডো পেরেরা নেমেও সেভাবে নজর কাটতে ব্যর্থ তিনি। আর প্রথমার্ধে একটা দীর্ঘ সময় কেরালা ব্লাস্টার্স কিন্তু একটা পাসিং ফুটবল খেলার চেষ্টা করেছে, কিন্তু সেই অ্যাটাকটা গিয়ে কোথাও সেই ডিফেন্সিভ ওয়ালের সামনে থেমে গেছে। গ্যারি হুপারকে একটা সময় বলের জন্য কিন্তু কর্নার ফ্ল্যাগের আশেপাশেও দেখা যাচ্ছিল, যখন তিনি বল পাচ্ছিলেন না, বল নিতে চাইছিলেন। তো গ্যারি হুপার বেসিক্যালি বক্স স্ট্রাইকার, তো তাকে এইভাবে যদি বোতলবন্দি করে সাপ্লাই কেটে দেওয়া হয় সেক্ষেত্রে তার পক্ষে গোল করাটা একটা অসম্ভব জিনিস হয়ে যায়। তো সেটাই কালকে দেখা গেছে। অন্যদিকে এটিকে মোহনবাগান কোচ হাবাস যেটা করেন, প্রথম দিকে এটিকে মোহনবাগান অ্যাটাক কিন্তু অতটা সচল লাগছিল না, তারপরে ওপেন স্পেস ক্রিয়েট করার জন্য তিনি কিন্তু মনবীর সিংকে নামান। আর রয় কৃষ্ণার বিষয়ে যদি আসি, রয় কৃষ্ণা কালকে বলার মতো, চোখে পড়ার মতো 3 থেকে 4টি সুযোগ পেয়েছেন, তার মধ্যে একটি ট্র্যাপ করতে পারেননি, 1টি সুযোগ বাইরে মেরেছেন, আর একটি সুযোগে তিনি একটা অসাধারণ গোল করেছেন। আরেকটা হচ্ছে এটিকে মোহনবাগান মাঝমাঠে বল বাড়ানোর লোক প্রচুর, মানে এডু গার্সিয়া আছেন, জ্যাভি হার্নান্ডেস কালকে ছিলেন, এছাড়াও তো এখন তো ব্র্যাড ইনম্যান নামেনি। তো মাঝমাঠে খেলা তৈরি করার লোক এবং বল বাড়ানোর লোক প্রচুর। তো রয় কৃষ্ণার সাপ্লাইয়ের কোনো অভাব আগামী ম্যাচগুলোয় হবে না। কালকে হয়তো অতটা সাপ্লাই রয় কৃষ্ণা পাননি। এক হচ্ছে দুই ডিফেন্ডার কেরালা ব্লাস্টার্সের যে দুই সেন্টার ব্যাক কোস্তা এবং ব্যাকারি কোনে, তাদের অসাধারণ পারফরমেন্স প্রথম হাফে, বিশেষ করে কোস্তার পারফরমেন্সটা আমার খুবই চোখে লেগেছে। আর দ্বিতীয় হচ্ছে দীর্ঘদিন ম্যাচ না খেলার পর একটা প্রথম ম্যাচে একটু হলেও কোথাও সব প্লেয়ারদেরই একটু জড়তা শুরুর দিকে ছিল, তবে সেকেন্ড হাফে অনেকটা জড়তা কাটিয়ে খেলতে দেখা গেল এটিকে মোহনবাগানকে। আর যদি ডার্বির বিষয়ে আসি, কারণ ডার্বিতে নেক্সট ম্যাচটাই ডার্বি, তো এটিকে মোহনবাগানের যেই জিনিসগুলো রবি ফোলার ইউটিলাইজ করতে চাইবেন তাদের মধ্যে একটা হচ্ছে এটিকে মোহনবাগান ডিফেন্স কিন্তু যথেষ্ট জমাট, এবং এই ডিফেন্সকে ভাঙতে ইস্টবেঙ্গলের রীতিমতো মেহনত করতে হবে যদি এই ফর্মে, যেখানে কালকে যেভাবে খেলেছেন খেলোয়াড়রা সেইভাবে তারা খেলেন। তো এক্ষেত্রে রবি ফওলারের যে স্ট্র্যাটেজিটা সেটাই কিন্তু ক্লিক করলেও করতে পারে। কেন আমি বলছি, কারণ রবি ফওলারের দলে একটা স্ট্রাইকারের উপর কিন্তু দলটা ডিপেন্ডেন্ট নয়, যেরকম কেরালা ব্লাস্টার্সে গ্যারি হুপারের উপর একটা হিউজ রেসপন্সিবিলিটি আছে। সেখানে
ইস্টবেঙ্গলের যে থাকলেও যেই কিন্তু মূল নন, ইস্টবেঙ্গলের মূল স্তম্ভ কিন্তু বিদেশিরা। আর অ্যান্টনি পিলকিংটন এবং জাক মাগোমা এনারা থাকলে উইং প্লে হবে বলেই আমার ধারণা। আর দ্বিতীয়ত হচ্ছে ইস্টবেঙ্গলের মিডফিল্ডে কিন্তু মূলত বিদেশিদের স্তম্ভ। একদিকে ম্যাটি স্টেনম্যান, যে ডিস্ট্রিবিউশন ভালো, ডিফেন্সিভ কোয়ালিটি ভালো। অন্যদিকে জাক মাগোমা খুব ভালো ড্রিবলিং, অনায়াসে বক্সে ঢুকে যেতে পারেন, স্পেস ক্রিয়েট করতে পারেন। আরেক দিকে হচ্ছে অ্যান্টনি পিলকিংটন, যিনি নিজে উইং প্লে করতে পারেন, স্পেস ক্রিয়েট করতে পারেন, গোল করার ক্ষেত্রেও যথেষ্ট দক্ষতা আছে। সেটা অবশ্য ম্যাকোমারও আছে গোল করার ক্ষেত্রে, দুপায়ে ভালো শট আছে। এছাড়া ইস্টবেঙ্গলের হাতে কিন্তু অ্যারন আমাডি হলেও আছেন, যিনি স্পেস ক্রিয়েট করে আরেকজনকে গোল করার জায়গা করে দেন। ডার্বিতে আমার নিজের যেটা ধারণা, এটিকে মোহনবাগান ইস্টবেঙ্গলের কোনো একজন প্লেয়ারকে মার্ক করে কিন্তু ম্যাচটা বের করতে পারবে না, কারণ এই ইস্টবেঙ্গলে এতজন খেলোয়াড় আছেন, কোয়ালিটি খেলোয়াড় আছেন, কোয়ালিটি বিদেশি আছেন, এবং স্ট্রাইকারের উপর নির্ভর নয় দলটা। আর মাঝ মাঠে খেলা তৈরি করার লোকের সংখ্যাটা বেশি। তবে যেটা নিয়ে চিন্তা থাকবে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ডিফেন্স। ইস্টবেঙ্গল ডিফেন্সে স্কট নেভিল, ড্যানি ফক্স কতটা নির্ভরতা দেন, এটার একটা বিষয় থাকবেই। তাছাড়াও রয় কৃষ্ণা এবং এডু গার্সিয়া বা যদি ডেভিড উইলিয়ামস খেলেন, সেক্ষেত্রে এনাদেরকে আটকানোর জন্য ইস্টবেঙ্গল ডিফেন্সকে কিন্তু চরম লেভেলে তাদের পারফরমেন্স করতে হবে। এবং তার সাথে সাথে গোলকিপিং পজিশানে যিনি গোলকিপার হন, প্রথম গোলকিপার দেবজিৎ মজুমদার হন কি অন্য কেউ হন, তাকে কিন্তু নির্ভরতা দিতে হবে। কারণ রয় কৃষ্ণা কিন্তু প্রচণ্ড সুযোগ সন্ধানী একজন স্ট্রাইকার, সুযোগ পেলে তিনি কিন্তু ছাড়েন না। গতকাল সেটা খুব ভালো করে দেখিয়ে দিয়ে গেছেন। তো ডিফেন্সের কোনো একটা ভুলের জন্য পুরো ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের ডুবে যেতে পারে। সেদিকে ইস্টবেঙ্গলকে খুব সতর্ক নজর রাখতে হবে, ডিফেন্সটাকে শক্ত করে তারপরে অ্যাটাকে যেতে হবে। আর এটিকে মোহনবাগান গতকাল অতটা প্রেস না করলেও প্রথম দিকে ডার্বিতে প্রথম 15-20 মিনিট ইস্টবেঙ্গলকে দেখার পর অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু প্রেসিং ফুটবলে যেতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকেও কিন্তু একটু প্রেস করতে হবে এটিকে মোহনবাগান ডিফেন্সকে, কারণ এটিকে মোহনবাগান ডিফেন্স খুব স্ট্রং লাগছে, কালকে খুবই স্ট্রং লেগেছে। এবং স্পেস ক্রিয়েট করাটাই একটা প্রচণ্ড প্রেশারের ব্যাপার হয়ে গেছিলো কালকে কেরালা ব্লাস্টার্সের কাছে। আর রবি ফোলার আরেকটা এটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এটিকে মোহনবাগানের মাঝ মাঠের সাথে রয় কৃষ্ণার কানেকশান যদি কেটে দিতে চান, সেক্ষেত্রে তার হাতে কিন্তু অস্ত্রও আছে। শেহনাজ সিংয়ের মতো ডিস্ট্রাকটিভ ফুটবলার আছেন, যাকে দিয়ে মাঝ মাঠে ডিস্ট্রাকটিভ ফুটবল খেলিয়ে কিন্তু সাপ্লাই লাইনটা কেটে দেওয়া যায়। তো আলটিমেট ডিসিশন তো রবি ফোলার এবং অ্যান্টোনিও লোপেজ হাবাসই নেবেন, যে তারা নিজেদের দলকে ডার্বিতে কী ছকে খেলাবেন। তবে আমরা একের পর এক পর্ব নিয়ে আসবো, আমরা জাস্ট আলোচনা করব যে কিভাবে ইস্টবেঙ্গল এটিকে মোহনবাগানকে হারাতে পারে, বা কিভাবে এটিকে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারাতে পারে। এই বিষয়গুলো নিয়ে এই সপ্তাহে, গোটা সপ্তাহ ডার্বির পুরো সপ্তাহে সব এপিসোড আসবে। তো এই একটা ভিডিও বানালাম, এরপরে এরকম আরও ভিডিও আসবে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের পাশে থাকুন, এভাবেই, এটাই বলা।